আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে শুধু হবে তাদের তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারেই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের একটা দীর্ঘ সময়ের তথ্যমন্ত্রী, এবং শেখ হাসিনা এবং তার মধ্যে যেই ফোনালাপটি এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে জমা পড়েছিল, সেই ফোনালাপেও শেখ হাসিনা যাকে রণক্ষেত্রের সাথী বলে অভিহিত করেছেন, সেই হাসানুল হক ইনু তার মামলার রায়ে একটা খুবই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মিলেছে, সেটা বলতেই হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হরে দরে, কেজি দরে, পাইকারি দরে ফাঁসি দিয়ে দেওয়া চলবে না, সেই ইঙ্গিতটা সম্ভবত তারেক রহমান সরকারের কাছে আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে এত শক্তভাবে পৌঁছে গেছে যে হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলাটা সাজানোই হয়েছিল, হাসানুল হক ইনু যেহেতু ঢাকাতেই ছিলেন, আগস্ট মাসেই 2024-এর ধরা পড়েছিলেন, যিনি কিনা সর্বসময় মানে শেখ হাসিনা আমলের পুরোটা সময় জুড়ে জামায়াতে ইসলামী সহ জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে ভীষণ সক্রিয় সরব ছিলেন, সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাটা সাজানোই হয়েছিল। এই মামলায় দ্রুত ট্রাইব্যুনালের একটা বিচার এনে অনেকেই বলছিলেন 2026-এর 5ই আগস্টের বার্ষিকী পালনের আগেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্যে। মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা 2024-এর আগস্টের পর আইনে পরিবর্তন এনে যখন শেখ হাসিনা সরকারের বিচার শুরু হলো সেখানে, মানে যেই আদালতে 1971-এর যুদ্ধাপরাধের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, সেই একই আদালতে তখন থেকেই এটা একটা প্রচলিত ধারণা ছিল যে শেখ হাসিনা আমলের কিছু মন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা, এদেরকে ফাঁসিতে ঝোলানো জামায়াতে ইসলামীর একটা খুবই সুস্পষ্ট লক্ষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সরকারের বিচারকে নিয়ে আসার পেছনে। এবং সেজন্যেই হাসানুল হক ইনুর মামলাটা, যে মামলায় তিনি একা অভিযুক্ত, কুষ্টিয়ায় 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই অভিযোগ থেকে শুরু করে শেখ হাসিনার সাথে তিনি ফোনে কথা বলেছেন, 14 দলের সভায় গিয়ে 14 দলীয় জোটের একজন নেতা হিসেবে সেখানে যোগ দিয়েছেন থেকে শুরু করে উস্কানি, প্ররোচনা, ষড়যন্ত্র, হত্যা, সকল অভিযোগই আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে। কিন্তু আদালত একরকম বিস্মিত করে দিয়ে বলেছে 8টি অভিযোগ আনা হয়েছিল হাসানুল হক ইনুর বিরুদ্ধে, 5টি অভিযোগই প্রমাণ হয়নি, 3টি অভিযোগ প্রমাণ হয়েছে। এবং সেই 3টি অভিযোগেও আদালত মানে শেখ হাসিনার মামলা কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোতে দফায় যেমন দেখা যাচ্ছে, মৃত্যুদণ্ড না দিয়ে ফেলে, যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে ফেলে বলেছে 10 বছর তারা কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসানুল হক ইনু, যিনি কিনা 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন বটে জোটের প্রার্থী হয়ে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছিলেন, মানে মন্ত্রী তো ছিলেনই না 2024-এ, এমপিও ছিলেন না, তিনি যে কুষ্টিয়ার এসপিকে ফোন করে রীতিমতো তালিকা প্রস্তুত করে সেখানে কুষ্টিয়ায় নানা রকম আন্দোলন, দমন, নিপীড়ন এসবের ব্যবস্থা নিতে বলেছেন, এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু প্রসিকিউশন হাজির করতে পারে নাই, কিন্তু আদালত সেজন্যও ধরেন 10 বছরের কারাদণ্ড দিয়েছে। কাজেই এসবও উচ্চ আদালতে টিকবে কিনা সেটা বলা মুশকিল বটে, কিন্তু আদালতের কাছে যে ইঙ্গিত চলে গেছে যে হরে দরে সব অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, কাজেই মানবতা বিরোধী অপরাধ হিসেবেও এসব প্রমাণিত হয়ে গেছে, কাজেই দিয়ে দেন ফাঁসি, এই নির্দেশনা থেকে যে আদালত বেরিয়ে এসেছে, এবং সেটা নিশ্চিতভাবেই সরকারের অতি উচ্চ পর্যায়ের নির্দেশনা ক্রমেই
সেটা একরকম স্পষ্ট হয়েছে হাসানুল হক ইনুর মামলার রায় দেওয়ার মাধ্যমে। হাসানুল হক ইনু মামলার রায়কে প্রহসন বলছেন। তিনি বলছেন যে এই মামলার রায় দেওয়ার মাধ্যমে আদালত প্রমাণ করলো যে এটাকে একটা মঞ্চে পরিণত করা হয়েছে প্রহসনের বিচারের। তার স্ত্রী তিনি বলেছেন যে নিকৃষ্টতম অবিচার এবং ফরমায়েশি রায়। এবং হাসানুল হক ইনুর স্ত্রী সাবেক সংসদ সদস্য আফরোজা হক রিনা তিনি বলেছেন, আমরা মনে করি এটা আইনের নিকৃষ্টতম অপব্যবহার, নিকৃষ্টতম অবিচার, রায়কে প্রত্যাখ্যান করি কারণ এটা ফরমায়েশি রায় এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে হয়েছে। এই মতবাদের বিরুদ্ধেই 1971 সাল থেকে আমাদের যুদ্ধ। হাসানুল হক ইনুকে যেসব অভিযোগে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বলেছে প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে একটা হচ্ছে তিনি নাকি 14 দলীয় জোটের সভা করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পেছনে উস্কানি দিয়েছিলেন। হাসানুল হক ইনু জামায়াতে ইসলামী সহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি এবং দলের রাজনীতি করবার অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে, তাদেরকে বিচারের মুখোমুখি করবার বিষয়ে সবসময় সোচ্চার ছিলেন এবং তার মাধ্যমে আদালত তার বলেছে যে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ একটা আন্তর্জাতিক অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বটে। হাসানুল হক ইনু রায় শুনে হেসেছেন আদালতে, সেটাও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে এবং এর আগেই তিনি বলে রেখেছিলেন আদালতে দাঁড়িয়েই যে আদালতে বিচারক প্রশাসন কে কি করছে সেটা নাকি তিনি জেলখানায় সংরক্ষিত লাল সবুজ খাতায় লিখে রাখছেন। সেটাও তখন একটা আলোড়ন তৈরি করেছিল। হাসানুল হক ইনু রায়ের পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বা উপস্থিত জনতার উদ্দেশ্যে তীব্র ভাষায় পুলিশি বাধা উপেক্ষা করে এই রায়কে প্রহসনের রায় হিসেবে অভিহিত করে বলেছেন, জিয়ার ছেলে যেমন তাকে প্রহসনের বিচারে কারাদণ্ড দিয়েছে, ঠিক তেমনি ভাবে প্রেসিডেন্ট জিয়া 1976 সালে তাকে কারাদণ্ড দিয়েছিলেন। শুনে আসি হাসানুল হক ইনুর প্রতিক্রিয়া। 76 সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমায়েশি রায় সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমায়েশি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। আমি মনে করি আদালত রাজনৈতিক উৎপীড়নের মঞ্চে পরিণত হলো। প্রশাসনের এই আদালতের ফরমায়েশি রায়ের আমি নিন্দা করি। হাসানুল হক ইনুর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল তাজুল ইসলামের আমলে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার আমলে জামায়াত নেতাদের বিচার চলছিল, তখন জামায়াত নেতাদের মুখ্য আইনজীবীদের একজন। কাজেই তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে যখন 2024-এর আগস্টের পর শেখ হাসিনা এবং তার সহকর্মীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলো, তখন থেকেই আলাপটা ছিল যে এই আদালতটি মূলত সেই যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রতিশোধ মঞ্চ হিসেবে ব্যবহৃত হতেই গঠিত হয়েছে। কিন্তু সম্ভবত আন্তর্জাতিক পক্ষগুলোকে কিছুতেই এটা বোঝানো যাচ্ছে না যে কি করে একটা সরকার পতনের আন্দোলনে কোনো সরকার যদি শক্তি প্রয়োগ করে থাকে এবং অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে, সেই বিচারটা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে সংগঠিত হতে পারে এবং কিভাবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, কে কাকে গুলি চালিয়েছে, কোথায় কখন গুলি হয়েছে, কে কার নির্দেশে গুলি চালিয়েছে, এই পুরো বিষয়টি প্রতিষ্ঠা করা ছাড়া শুধুমাত্র রীতিমতো বয়ান পাল্টা বয়ান হাজির করে, নানা রকম বিচ্ছিন্ন ফোন আলাপ, নানা রকম বিচ্ছিন্ন অভিযোগ হাজির করে ফাঁসির মতো গুরুতর শাস্তি এখানে দিয়ে দেওয়া যাচ্ছে। এ কারণেই সম্ভবত এ দফায় আদালত খুব সাবধানী ভূমিকা নিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে তাদের দলীয় যে আইনজীবীকে চিফ প্রসিকিউটর নিয়োগ করেছেন, সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু এই ইনুর সাজায় একেবারেই সন্তুষ্ট হতে পারেন নাই। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে একই ধরনের দায়ে হাসানুল হক ইনুর 10 বছরের সাজা হতে পারে না। তিনি বলেছেন আদালত সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেনি। ইনুর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, গণ অভ্যুত্থান
অভ্যুত্থানের অপরাধে শেখ হাসিনার যে দায়, ইনুরও একই দায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর 10 বছরের সাজা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, প্রসিকিউশন সন্তুষ্ট নয়, প্রসিকিউশন মনে করে শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মানে আমার ধারণা সরকারের দিক থেকে যে নির্দেশনা বা সরকারের ওপর যে নির্দেশনা, সেটা হচ্ছে এখনই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আসলে বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে না, কাজে বিচার কাজটি দীর্ঘ সময় ধরে চলুক, আপিল হোক। এক একটা অভিযোগ যে প্রমাণিত হয়নি, মানে সব একটা অভিযোগও তো আসলে গিয়ে হাইকোর্টে টেকানো সম্ভব হবে না, এই পুরো প্রক্রিয়াটা চলমান থাকবে বিএনপি সরকারের আমলে। কিন্তু এ ধরনের মামলায় মানে কে কাকে গুলি করেছে সুনির্দিষ্ট নাই, কিন্তু ঢালাও যেসব হত্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে, কিংবা রাজনৈতিক সহকর্মীরা পরস্পর ফোনে কথা বলেছেন, কিংবা ইনুর আইনজীবীরা যে কথা বিচারালয়ে তুলেছেন যে এটা তো কোনো শুধুমাত্র একটা নিরীহ অহিংস রাজপথের আন্দোলন ছিল না, এখানে রীতিমতো কারাগার ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে, এখানে রীতিমতো পুলিশের গায়ে হাত পড়ে, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া হয়েছে। এবং এসব ঘটনা যারা ঘটিয়েছেন তারা স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে এসব ঘটনা না ঘটানো হলে কিছুতেই সরকার পতন ঘটানো যেত না। কিংবা ইনুর বিরুদ্ধে যে অভিযোগ যে হাসানুল হক ইনু ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, শেখ হাসিনার সাথে ফোনালাপে বলেছেন যে এসব কাজ জামাত শিবিরের কাজ। জামায়াত শিবির নিজেই তো, এমনকি জামায়াতের শীর্ষস্থানীয় নেতা রীতিমতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারাই এই আন্দোলনটি সংগঠিত করেছেন। তাহলে হাসানুল হক ইনুর অপরাধটা কোথায় হয়েছে? এই আন্দোলনের পেছনে জামায়াতে ইসলামী আছে বলে সেসব প্রশ্ন উঠেছে। কাজে এসব অভিযোগ যে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েও টিকবে না, সেটা এই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও জানেন। সরকার সম্ভবত চাইছে একটা লম্বা সময় ধরে এই আইনি প্রক্রিয়া চলতে থাকুক, বিচারের মতো বিচার চলতে থাকুক। একটা দীর্ঘ সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেকেই আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে শুধু হবে তাদের, তাই নয়, হয়তো সরকার জামিনও দেবে না, কারাগারেই হয়তো এদেরকে বছরের পর বছর কাটাতে হবে যতদিন না তারা একটা সরকারের পরিবর্তন ঘটাতে পারবেন। কিন্তু এই সমীকরণের মধ্যে নিশ্চিতভাবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটাকে কিন্তু নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, মে মাসে শেখ হাসিনা ঘোষণা দিলেন শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং তারপরই তারেক রহমানের অতি ঘনিষ্ঠ তার নিজের বসানো তথ্য উপদেষ্টা ডাক্তার জাহের, যিনি সরকারের বিভিন্ন অবস্থান সম্পর্কে নিয়মিত সংবাদ সম্মেলন করে বক্তৃতা করেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন শেখ হাসিনা যদি দেশে ফেরেন তার জন্যও আমরা ইনসাফ করব এবং শেখ হাসিনার আবার নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগ পাওয়ার কথা না। কিন্তু ডাক্তার জাহেদ বললেন তার মামলার বিচার হয়ে গেছে, শেখ হাসিনার মামলার বিচার হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে আবার ডিফেন্ড করবেন এবং তারপর যদি বিচারের রায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকে, মৃত্যুদণ্ড হবে আর তিনি খালাস পেলে তিনি খালাস পেয়ে যাবেন, এটাই নাকি ইনসাফ। এবং সর্বশেষ শেখ হাসিনা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ঘোষণাও দিয়ে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন এবং এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়ে কথা বলবার পর সারা পৃথিবীর শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চমৎকৃত হয়ে এবং চমকিত হয়ে খবর করছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কিছু একটা ঘটছে এবং খুব দ্রুত ঘটছে, সম্ভবত আরো অনেক কিছুই খুব শিগগিরই ঘটে যাবে। আপনি শুনতে পাচ্ছেন, ঠান্ডা মাথায় মন দিয়ে কথাগুলা শুনেন, এরপর ডটগুলা মিলিয়ে দেখবেন, আপনারাও বুঝতে পারবেন বাংলার বাতাস আকাশ অন্যরকম কথা বলছে। রাজনীতির পটভূমিতে যে পরিবর্তনের মেঘ জমেছে তার গর্জন আপনাদের মনে কোনো প্রশ্ন তুলছে না? চলেন কতগুলা ডট মেলাই। গতকাল বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর রায় ঘোষণা হয়েছে। একজন ঝানু রাজনৈতিক নেতার জন্য এই ধরনের রায় বড় কোনো বিষয় না, আমি সেটাই মনে করি। জিয়াউর রহমান ইনু সাহেবের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল। তার ঠিক 5 দশকের বেশি সময় পর জিয়ার পুত্র তারেক টিয়া গতকাল ফরমায়েশি রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে ইনু সাহেবের দীর্ঘ রাজনৈতিক জীবনে আরো একটি গৌরবোজ্জ্বল ইতিহাস বা অধ্যায়, যেটাই বলেন, যুক্ত হলো।
কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে জাগে না? আমার একটা প্রশ্ন জাগছে, এই রায় আরো পরে দেওয়া যেত। হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তের উপর রায় দেওয়ার এমন হিড়িক কেন পড়লো? হঠাৎ সরকারের তথ্য উপদেষ্টা কষা জায়েদ কেন বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না? বক্তব্য তো প্রচার কোনো গণমাধ্যম করছে না, বিদেশি গণমাধ্যমের বক্তব্য তারা দেখাচ্ছে। স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কেউ কোনো বক্তব্য প্রকাশ করছে না। তুরাগ নদের পানি আওয়ামী লীগের মানুষের নেতাকর্মীদের রক্তে হঠাৎ লাল কেন হলো? এইসব প্রশ্নের উত্তর একটাই, সরকার তার সহযোগীদের ভেতরে তীব্র ভয় ঢুকে গেছে। অর্থাৎ বিএনপি এবং জামায়াতের সকল বদমাইশরা ভয় পাচ্ছে। তারা বুঝে গিয়েছে সময় ফুরিয়ে আসছে, বেশি দিন নাই। তারেক টিয়া মালয়েশিয়া এবং চীন সফর করে আসলো, কিন্তু দেশের জনগণ কিংবা দেশের ভাগ্যে কিছু হয়েছে? সে কি করতে গিয়েছিল জানেন? আমার বন্ধু মহাজাদু জানে গান শুনেই অনেকেই পাগল হয়ে গেছেন। তারেক টিয়া মূলত সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা, তাদের পরিকল্পনা বাস্তবায়নে প্রথমে মালয়েশিয়া এরপর চীনে গিয়েছিল। সিআইএ তাদের পরিকল্পনা ছিল চীনকে কিছু চুক্তিতে এগিয়ে রেখে, স্পেশালি তিস্তা চুক্তি, এরপর করিডোর সুবিধা, এরপর আরো স্পেসিফিক কিছু বাণিজ্যিক সুবিধা দিয়ে ভারত এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে যাতে ভারতকে কোনোভাবে চারদিক থেকে যুদ্ধে জড়ানো যায়। ওইদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন, মানে ভারতকে চারদিক থেকে চাপ দাও। এটা অনেক বড় একটা গেম প্ল্যান। এটা নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে বিস্তারিত বলবো। আর মালয়েশিয়া যতই তারেক টিয়াকে জাদুকর বলুক, মহাজাদু বলুক, মহাবন্ধু বলুক, জাদুকর বন্ধুর হাতে তারা আদতে কিন্তু কিচ্ছু দেয় নাই। উল্টো তারেক টিয়া চীনে চলে যাওয়ার পর ঘোষণা আসলো মালয়েশিয়ার শ্রমবাজার সহসায় খুলছে না, অর্থাৎ একেবারে লাথি দিয়েছে দেশের হাজার হাজার বেকার যুবকের ভাগ্য নিয়ে। এই যে ফেসবুক রিল বানানোর জন্য যেই রাজনীতি তারেক টিয়া করে তার পিআর টিম দিয়ে, বাংলাদেশের জনগণ কিন্তু ধৈরা ফেলছে। আরেকদিকে মার্কিন ঘেটুপুত্র রজার খলিল নিজের আখের গুছাতে যেভাবে কাজ করেছে তারেক টিয়ার জন্য, ঠিক একইভাবে কাজ কিন্তু সে করতে পারছে না। হতে পারে এটা কৌশলগত কোনো কারণ, সে কারণে হয়তো করছে না, তার প্রভুরা করতে দিচ্ছে না। এবং এর কারণে বিদেশের মাটিতে যে লবিং এর উপর ভর করে তারেক টিয়া টিকে থাকার স্বপ্ন দেখেছিল, এখনো দেখছে, সেটাও এখন দুঃস্বপ্ন হয়েছে। এইখানেও বিশাল বড় একটা ধাক্কা তারেক টিয়া খেয়ে গেছে। বিএনপি বাইরে বাইরে ঐক্যের নাটক করলেও ভেতরকার আভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দলের তৃণমূল এবং ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। যতই নাটক করুক বিএনপি কিন্তু ধামাচাপা দিতে পারছে না। শোনা যাচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা তারেক টিয়ার লন্ডনী ভাইয়া গ্রুপ এককভাবে পাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা বৌদি তার যে সংবাদ সম্মেলনে উপস্থিতি এবং তার যে শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি, এই সব কিছু দেখলেই ভেতরের অনেক কিছু উপলব্ধি করা যায়, বোঝা যায়। নাটক করেও ক্ষোভ আর হতাশা এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। ক্ষমতার এই কারাগারের মধ্যেই গতকাল দেখলাম আসলাম চৌধুরীর এমপি পদ ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে, অথচ কয়েকদিন পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন কত চমৎকার করে চটকদার ভাবে বুক ফুলিয়ে, মুখ ফুলিয়ে, বুক কাঁপিয়ে সংসদে বলেছিল কেউ নাকি ঋণ খেলাপি নাই, অর্থাৎ বিএনপির মধ্যে একটাও ঋণ খেলাপি পাওয়া যাবে না, সবাই সহি বান্দা। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মিথ্যা আশ্বাস শুনে বিএনপির বাকি ঋণ খেলাপি বদমাইশগুলা আরাম করে গদিতে বসেছিল। অনেকেই ভেবেছিল যাক এই যাত্রায় বাবা বেঁচে গেছি, কিন্তু বিধি বা আসলাম চৌধুরীর পদ ঠিক ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে বাতিল হয়ে গেল। বিএনপির এই যে স্ববিরোধী সিদ্ধান্ত, এসব কিছুই প্রমাণ করে ভেতরের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খোদ তারেক রহমান
কাউকে বিশ্বাস করতে পারেন না, কারণ সেই 1/11-এর সময় গিরায় গিরায় মাইরের যে ব্যথা, এই ব্যথা তো ভুলতে পারে না। অলরেডি বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধপন্থী অফিসারদেরকে শত্রু বানিয়ে ফেলেছে। তারেক খুব ভালো করেই জানে যে কোনো সময় অঘটন ঘটলে আবারও পুনরাবৃত্তি হবে। এবার আর লন্ডন যাওয়ার মতো পরিস্থিতি নাই। নদী, নালা, খাল, বিল সব জায়গায় বাংলাদেশ এখন সন্ত্রাসের উর্বর ভূমি। প্রতিদিন নদীতে লাশ ভাসছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো বিভৎস বাংলাদেশের সব জায়গায় চারদিক, অথচ সরকারের সম্পূর্ণ আগ্রহ জঙ্গল সলিমপুর নিয়ে। প্রতিদিন সেখানে নাটকীয় অভিযান চালানো হয়, প্রতিদিন দমন পীড়ন। কিন্তু কেন ভাই? কারণটা কি? কারণ একটাই, জঙ্গল সলিমপুর এবং আসলাম চৌধুরীকে ঘিরে যেই দ্বন্দ্ব, সেইটা এখন শুধুমাত্র মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নাই। এই দ্বন্দ্ব এখন সরাসরি জিয়া পরিবারের ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছে গেছে। জি, এগুলাই হলো ভেতরকার আসল খবর। ক্ষমতার ভাগাভাগি আর নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিএনপির সবগুলা অন্ধ। এর মধ্যে আবার সীমাহীন চাঁদাবাজিতে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ। পাকিস্তান আর তুরস্করে বন্ধু বানাইলে জঙ্গিবাদকে একটু একটু লালন পালন করতে হবে, বিএনপি সেটাই করছে, সেদিকে আগাচ্ছে। দেশ একটা অন্ধকার সুড়ঙ্গের দিকে এগিয়ে গেছে, একটা খাদের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় পড়ে যাবে। কিন্তু এই অন্ধকারের বিপরীতে আলোর মশাল নিয়ে রাজপথে নেমে এসেছে লাখো জনতা। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে রাজপথ মুখরিত হচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এইটা যদি শুধুমাত্র রাজপথের সাধারণ কোনো স্লোগান হতো, তাহলে হয়তো এই অবৈধ সরকার নিশ্চিন্তে ঘুমাতে পারত। কিন্তু এখন পরিস্থিতি ভাই সম্পূর্ণ ভিন্ন। এই স্লোগান এবং শেখ হাসিনার ফিরে আসার বার্তা বর্তমান বিশ্বের 90টির বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের টপ নিউজ ফ্রন্ট পেজে ছাপা হয়েছে। পুরো বিশ্ববাসী দেখছে কার পক্ষে বাংলার জনস্রোত। সরকার এই গণজোয়ার দেখে পুরোপুরি ঘাবড়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করেছে। আর তাই তড়িঘড়ি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের মিডিয়াতে নিষিদ্ধ করে দিল। আচ্ছা, মিডিয়াতে নিষিদ্ধ করলে কি শেখ হাসিনা জনগণের হৃদয় থেকে হারিয়ে যাবে? মানে 2 বছরে কি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা গেছে? তারা কি পেরেছে? পারবেন না, কারণ শেখ হাসিনা কোনো সাধারণ নাম নন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রজ্ঞাবান নেত্রী। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে উনার রাজনীতির কাছে অনেকেই শিশু। শেখ হাসিনা তার একটি আনন, যে কিনা বিদেশ সফরে গিয়ে সস্তা ফেসবুক রিল বানিয়েও দেশের জন্য সামান্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারল না। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে গো। বিএনপিকে বলছি, নিষিদ্ধ করো, যা খুশি তাই করো, সত্যকে কখনো আটকে রাখা যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। শেষ সময়ের প্রস্তুতি নিয়ে নাও। প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, আইনিভাবেই হবে। আমি যেই ডটগুলোর কথা বললাম, আপনারা একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখবেন এই সরকারের হাতে আর বেশি সময় নাই। এখন তারা ভয়ে ভয়ে যা কিছু করছে, সামনে অনেক কিছু করবে। এই ধরনের নিষিদ্ধ করা, তড়িঘড়ি রায় দেওয়া, এগুলা কিচ্ছু না, জাস্ট তাদের শেষ মুহূর্তের কাজ। আমি আবারও বলছি, অপেক্ষা করুন, নিজেদের প্রস্তুত করুন। সামনের সময় একমাত্র আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, সামনের সময় বাংলাদেশের, পাকিস্তানিদের না, পাকিস্তানি কুলাঙ্গারদের না। জয় বাংলা।